শ্যামলীর জন্য কান্নায় ভেঙে পড়লো অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় শ্যামলী পার্সেল নিয়ে ভিতরে যেতে থাকে। ঠিক তখনই শ্যামলী বলে কেউ ডাক দিলে শ্যামলী পিছন দিকে ঘুরে তাকায়, তো কাউকে দেখতে পায় না। তখন শ্যামলী আবার এগোতে থাকে। তখন শ্যামলী বলে আবার কেউ ডাকতে থাকে আর বাঁচাও বলে চিৎকার করতে থাকে। আর তখন শ্যামলী পিছন দিকে ঘুরে দেখতে পায় অরুণাবুর পিছনে একটা ছড়ি লাগানো, পুরো শরীরটা রক্তাক্ত অবস্থায় ছিল। আর দেখে ভয় পেয়ে তখন বলতে থাকে, অরুদাদা এই অবস্থায় কি করে হলো? আপনার কিচ্ছু হবে না। আমি এখন কি করব? মোবাইলটাও তো আনিনি। এই বলে দৌড়ে চলে যায় অনিকেত অনন্যা সবার কাছে। আর তখন গিয়ে বলতে থাকে, কি হয়েছে শ্যামলী, আপনি এমন কেন করছেন? আর তখন বলে, আসলে বাহিরে অরুদাদা। এরপর বলে, অরু এখানে কোথা থেকে আসবে? এরপর বলে, অরুদাদাকে কেউ মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। পিছন দিকে একটা ছুরি বসানো আছে। এই বলে অস্থির হয়ে যায় শ্যামলী। এ কথা শুনে অনিকেত অনন্যা সবাই অবাক হয়ে যায়। শ্যামলীর কথা অনুযায়ী বাহিরে গেলে সবাই তখন দেখতে পায় যে কেউ নেই। আর তখন শ্যামলী বলতে থাকে, এই তো এখানে অরুদাদা ছিল, কিন্তু অরুদাদা কোথায় গেল? হয়তোবা অরুদাদাকে কেউ তুলে নিয়ে গেছে, যারা মেরেছে তারাই হয়তোবা তুলে নিয়ে গেছে। আর তখন অস্থির হয়ে যায় শ্যামলী, বারবার করে বলতে থাকে, এমনভাবে বলতে থাকে শ্যামলী যেন মানসিক রোগী হয়ে যাচ্ছে। আর তখন শ্যামলী পার্সেল নিতে এসেছিল, তখন একটা ঝাড়ুদার ছিল। আর সে তখন আসলে শ্যামলী বলতে থাকে, এই তো উনি তো ছিল, আপনি দেখেছেন না এখানে একটা লোককে পড়ে থাকতে রক্তাক্ত অবস্থায়? আর তখন সেই লোকটি বলতে থাকে, না কই না তো, আমি তো কাউকে দেখিনি, আমি শুধু দেখলাম আপনি একজন পার্সেল দিয়ে গেল, আপনি সেই পার্সেলটা নিয়ে ভিতরে যাচ্ছিলেন, হঠাৎ করে পিছন দিকে ঘুরে কিছু একটা দেখতে পান, আর তখন আপনি আবার ভিতরে চলে যান। এটা বললে শ্যামলী তো অবাক হয়ে যায়, আর সবাই তখন অবাক হয়ে যায়। এরপর অনিকেত বলতে থাকে, শ্যামলী আপনার কি হয়েছে? হয়তোবা আপনি কল্পনা দেখেছেন, স্বপ্নে দেখেছেন, এখানে কিচ্ছু হয়নি। আর তখন শ্যামলী বলে, বিশ্বাস করুন স্যার, এখানে অরুদাদা ছিল। বারবার করে শ্যামলী একই কথা বলতে থাকে। আর তখন অনন্যা বলে যে, শ্যামলী যদি এখানে অরুদাদা থাকতো তাহলে নিশ্চয়ই একটু রক্ত পড়ে থাকতো, কই এখানে কি কোনো রক্তের দাগ আছে? আর তখন শ্যামলী কাঁদতে কাঁদতে বলতে থাকে, না অনন্যা, তুমি বিশ্বাস করো, আমি নিজে চোখে দেখলাম যে এখানে অরুদাদা ছিল, বলছে শ্যামলী আমাকে বাঁচাও। এই বলে শ্যামলী অস্থির হয়ে যায়। আর তখন অনিকেত বলে, আচ্ছা দাঁড়ান, আমি অরুকে ফোন করছি। এই বলে অরুকে ফোন করে। আর তখন বলে, অরু তুই ঠিক আছিস? কোথায় আছিস? আর তখন অরু বলে, কেন আমি কোথায় আছি এটা জেনে তুই কি করবি? কেন আবার কি আমাকে সন্দেহ করছিস নাকি? সন্দেহ করে আমাকে ফোন করেছিস? আর তখন অনি বলে, না তুই এমন ভাবে কেন কথা বলছিস? আসলে তোকে কি কেউ ছুরি দিয়ে আঘাত করেছে? আর তখন অরু বলতে থাকে, না তো, কি বলছিস এসব? অরু তখন বলতে থাকে, কেন তুই কি আমাকে মারতে পাঠিয়েছিলি কাউকে? আর তখন অনিকেত বলতে থাকে, যে তুই এভাবে কথা বলছিস কেন, আর তোকে মারতে পাঠাবো কেন? এই বলে ফোনটা রেখে দেয়। শ্যামলী তখন বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না, আমি নিজের চোখে দেখেছি। এরপর অনিকেত সব স্টাফকে ভিতরে পাঠিয়ে দিই। অনন্যা তখন বলে, শ্যামলী তোমার মাথায় আসলে অনেক টেনশন, তুমি অনেক টেনশন নিচ্ছ, এমন হতেই পারে। থাক ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করেছি। তারপর অনিকেত বলতে থাকে, শ্যামলী আপনি এখন কোথাও যাবেন না, আমাদের সাথে এখন বাড়িতে যাবেন। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমি সত্যি বলছি, আর আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছে। তারপর অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে অনিকেত শ্যামলীকে বাড়ি নিয়ে যেতে থাকে। অন্যদিকে রোহিণী সিনেমা দেখছিল। আর তখনই মন্দা চলে যায়। মন্দারকে দেখে রোহিণী বলতে থাকে, কিরে তুই এই সময়? তখন বলে, আমি রাগ করে চলে এসেছি, ওই শ্যামলীর কথায় আমার উঠতে হয় আবার বসতে হয়, আমি ছিলাম ডুয়েলসের রাজা, এখন আমি কি করছি? খুনতে নাচছি, আবার শ্যামলী যা বলছে তাই করছি। না এটা আমি আর করতে পারবো না। তুমিও না কেমন যেন হয়ে গেছো, আমার আগের রোহিণী নেই, এখন আর আমার কিছুই ভালো লাগছে না। আমার সাথে তুমি একটু সময় কাটাও না, কথা বলো না, গল্প আগের মতো বকাচকা করো না। তখন রোহিণী বলে, আচ্ছা মন্দার, তাহলে তুই আমাকে কেমন চাস শুনি? আর তখন বলে, আমি আগের মতো চাই। তুমি আমাকে মানে ওই গুন্ডা মন্দারকেই তো ভালোবেসেছিলে বলো, আমি না সেই আগের মতো ডোয়েলিক্সে আবার ফিরে যাই, যেখানে গিয়ে একটা দল বানাই, তারপর না বেশ কিছু টাকা জমিয়ে তোমাকে এখান থেকে বিয়ে করে নিয়ে যাবো। রোহিণী বলতে থাকে, এই মন্দার, আমি কোনো গুন্ডাকে ভালোবাসি না, আর তোকে বিয়েও করবো না, বুঝতে পেরেছি? মন্দার বলে, কেন? এই তো সিনেমা দেখছিলে, সেখানেও তো ডাকাতি করছে, চিন্তাই করছে, ভালোবাসছে, এগুলো তো দেখে খুব মজা পাচ্ছিলে। তিনি বলে যে, শোন মন্দার, এটা না রিয়েল লাইফ, ওটা তো সিনেমা এই রিয়েল লাইফে হয় না। এখন মন্দার বলে, কে বলেছে চলে? এই তো শ্যামলীকে কতবার বলেছিলাম যে এই বিয়েটা আটকা, কিন্তু কোনো কথাই শুনলো না। এখন দেখ ওদেরকে দেখে কষ্ট পাচ্ছে, তাও আবার কিছু বলতে গেলে আমার উপর রাগ করে। আমি যাবো না তো, আমি কোনোভাবেই ওখানে গিয়ে কাজ করবো না। এখন রোহিণী বলে, বেশ তুই কি করবি বল, তোর যা খুশি তুই তাই কর, কিন্তু
তুই এখানে থেকেই করবি, তুই ওই বিদেশে যাওয়ার কথা ভাববিও না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। মন্দার তখন বলে সত্যি বলছো? আমি এখানে থেকে যা খুশি তাই করতে পারবো? তখন রোহিণী বলে হ্যাঁ, তুই এখানে থেকে যা খুশি তাই কর। এরপর মন্দার বলে ঠিক আছে রোহিণী, তাহলে আমি একটা সোনার দোকানে, কলকাতায় একটা সোনার দোকানেই না ডাকাতি করব। যা শুনে অবাক হয়ে যায় রোহিণী। এদিকে দেখা যাবে সন্দেহ হয়ে যায়, আর শ্যামলীকে নিয়ে বাড়িতে ফিরে অনন্যা আর অনিকেত। তারপরে শ্যামলী বলতে থাকে আচ্ছা স্যার, আপনার জন্য আমি খাবারটা বানিয়ে নিই। তখন অনন্যা বলে না শ্যামলী, তুমি কোনো রকম আর কোনো কাজ করবে, তুমি এখন রেস্ট নিবে, ঠিক আছে? তখন শ্যামলী বলে কেন, কি হয়েছে? তাছাড়া কালকে তো আমি চলেই যাবো। বলে আজকের দিনটাই তো, আজকের দিনটা অন্তত আমাকে কাজ করতে দাও। তারপর অনন্যা বলতে থাকে না শ্যামলী, তুমি কোথাও যাবে না, তোমার এখন যত্নের দরকার, তোমার নিজের খেয়াল রাখা দরকার, এখন অসুস্থ। আর তখনই শ্যামলী বলতে থাকে না না, আমার কিছু হয়নি, স্যার আমাকে তো চলে যেতেই হবে, কারণ ম্যাডাম আমাকে বলেছিল বলে আমি এই বাড়িতে রয়েছি। স্যার যতদিন না সুস্থ হয় ততদিন আমাকে বারণ করেছিল, এখন তো স্যার দিব্যি সুস্থ আছেন, এখানে থাকার তো প্রশ্নই ওঠে না, আমি তো চলে যাব। তখন অনিকেত বলতে থাকে না শ্যামলী, অনন্যা যেটা বলছে একদম ঠিক কথাই বলছে, আপনি কোথাও যাবেন না, আমি এখন ঠিক আছি। ঠিক আছে, আপনি ঠিক নেই, আপনার এখন যত্নের প্রয়োজন, আপনার সেবা করা প্রয়োজন। ঠিক তখনই সূর্য চলে আসে, বলতে থাকে কেন অনি, শ্যামলীর আবার কি হলো? এরপর অনিকেত সবটা খুলে বললে, আর তখন শ্যামলী বলতে থাকে না না বাবা, আমি সত্যি কথা বলছি, আমি না অরু দাদাকে ঠিক দেখেছি, একটা ছুরি বসানো কাদের মধ্যে, রক্ত পড়ছে। অনিকেত বলে আচ্ছা ঠিক আছে শ্যামলী, ঠিক আছে। আর তখন অনন্যাও বলতে থাকে তুমি এসব না একদম ভাববে না, তুমি চলো তো আমার সঙ্গে চলো। এই বলে অনন্যা শ্যামলীকে নিয়ে চলে যায়। আর এদিকে সবটা শুনে সূর্য বলতে থাকে কি বলছিস শনি, তো ভাবতেই পারছি না এরকম একটা প্রাণবন্ত মেয়ে হঠাৎ করে কিনা হ্যালোসেশন করছে, অরুকে কেন, আমি তো কিছুই বুঝতে পারছি। তখন অনিকেত বলতে থাকে বাবা, ওনার উপর দিয়ে তো কম দখল যায়নি, এই বাড়ির জন্য আমাদের জন্য কত কিছু করেন উনি, তো কাজ সবকিছু নিজের হাতে সামলান। তাছাড়া আমার মনে হচ্ছে ওনার না মনের যত্ন নেওয়া দরকার, উনি মানসিকভাবে হয়তোবা ভেঙে পড়েছে, শরীরের পাশাপাশি মনেরও যত্ন নিতে হয়, হয়তোবা ওনার সবকিছুর কারণে আমিও আছি, ওনাকে না সুস্থ করে তুলতেই হবে। সূর্য বলতে থাকে হ্যাঁ উনি, তাহলে দেখ কি করা যায়, আমি তো ভাবতেই পারছি না মেয়েটা আজকে এই অবস্থা। এরপর সূর্য চলে গেলেই অনেকে তখন মনে মনে ভাবতে থাকে শ্যামলী, আপনার এই অবস্থার জন্য হয়তোবা কোনো না কোনো ভাবে আমি নিজে দায়ী, আমি দায়ী, আমার জন্যই সবকিছু হয়েছে। নিজে থেকে হয়তোবা মনে অনেক কষ্ট পেয়ে কষ্ট চেপে রাখতে রাখতে হয়তোবা আপনার এই অবস্থা হয়েছে। তখন অনেকে তো খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রাত হলে শ্যামলীর জন্য তখন খাবার নিয়ে আসে অনন্যা, আর এসে তখন দেখতে পায় যে শ্যামলী ঘুমিয়ে আছে। আর তখন অনন্যা বলতে থাকে আহরে মেয়েটা ঘুমোচ্ছে, অনেক ধকল যাচ্ছে মেয়েটার উপর দিয়ে, কম কিছু তো করেন না সবার জন্য, থাক ঘুমোচ্ছে যখন, এমনিতে শরীরটা খারাপ, তাই এখন আর ডাকবো না, আমি বরং সকালে ঘুম থেকে উঠলে বলবো যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে। এই বলে শ্যামলীর উপর চাদর দিয়ে অনন্যা চলে যেতে লাগে। আর তখনই অনিকেত আসতে থাকে, অনিকেতের সাথে অনন্যার দেখা হয়। আর তখন অনন্যা বলতে থাকে, অনিকেত অনন্যাকে বলছে অনন্যা খাবার নিয়ে চলে এসেছে, শ্যামলী খাবেন না? অনন্যা তখন বলে না, ও তো ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম যে এখন আর ডাকবো না। জানো তো অনিকেত, শ্যামলীকে দেখে না মনে হচ্ছে খুবই ক্লান্ত, ও অসুস্থ, ওর না যত্ন দিতে হবে, আমাদেরই যত্ন নিতে হবে। ওখানে যাওয়ার পর তো একলা থাকবে, তখন ও তো নিজের যত্ন নিবে না, এর থেকে বরং এখানে থাকলে আমরা সবাই মিলে যত্ন করতে পারবো, সুস্থ করে তুলতেই হবে আমাদের। তখন অনিকেত বলে হ্যাঁ অনন্যা ঠিকই বলেছো, ওকে সুস্থ করে তুলতেই হবে। তারপরে অনন্যা চলে যায়, এদিকে অনিকেত শ্যামলীর কাছে যায়। অন্যদিকে দেখা যায় মন্দার রোহিণীর কাছে যায় একটা কালো কাপড় পরে। আর তখন বলে রোহিণী উঠো, আমাদের তো ডাকাতি করতে যেতে হবে। এরপর হঠাৎ করে রোহিণী লাফ দিয়ে ওঠে। আর তখন বলে কি বলছিস, তোরাতে তোর সাথে এখন ডাকাতি করতে যাব? আর তখন বলে হ্যাঁ তুমিই তো বলেছো, তুমি কি ভুলে গিয়েছো? আর তখনই মনে করতে থাকে যে হ্যাঁ মন্দাকে কথা দিয়েছিল রোহিণী যে তার সাথে ডাকাতি করতে যাবে। তারপর রোহিণীও রেডি হয়ে যায়। আর তখন মাস্ক খুঁজে পাচ্ছে না, তখন বলে কিরে মন্দার, আমি তো মাস্ক খুঁজে পাচ্ছি না, মাস্ক ছাড়া যাবো কি করে? আর তখন বলে আমি আছি না, আমি তো তোমার জন্য মাস্ক নিয়ে এসেছি। এই বলে মাস্ক দিয়ে ওরা দুজন ডাকাতি করতে চলে যায়। এদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীর কাছে এসে দেখতে পায় যে শ্যামলী ঘুমোচ্ছে। আর তখন শ্যামলীকে দেখে খুব কষ্ট পেতে থাকে, বলতে থাকে শ্যামলী আপনাকে সুস্থ হতেই হবে, আমি আপনাকে এভাবে দেখতে পাচ্ছি না শ্যামলী, আমাদের জন্য, আমার জন্য আপনাকে সুস্থ হতেই হবে। আমার তো ইচ্ছে করছে আমি নিজের হাতে আপনার যত্ন করবো, আপনাকে জড়িয়ে ধরে বলবো যে শ্যামলী আপনি সুস্থ হয়ে যান, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, কিন্তু তার তো উপায় রাখলেন না আপনি। এ কথা বলে অনিকেত কষ্ট পেতে